লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যপ্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মা মেয়ে একখানি কাপড় পরে গোসল করে পালা বদলিয়ে পড়ছে। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে। মাছ ধরার জাল পরে লজ্জা থাকার চেষ্টা করছে গ্রামের কোনো বধূ। আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী। অবাধ চোরাচালান এবং চরম দুর্নীতির ফলেই 1974 সালে দুর্ভিক্ষ হয়। 1972 সালে যে কোনো খবরের কাগজ খুললে দেখা যাবে প্রায় সব খবরই হচ্ছে খুন, রাহাজানি এবং ছিনতাই সংক্রান্ত। 1972 সালে যে কোনো জাতীয় সংবাদপত্র খুললেই প্রথমে চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্যের বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্য খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামেগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এ ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যপ্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। মজলুম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পি বাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে 1968 থেকে 1969 সারা জাগানো আন্দোলনকালে বরফের ওপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মৌলানা ভাসানী। মৌলানা সর্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতে ছাত্ররা দিলেন 11 দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব 14 দফা বাদ দিয়ে 11 দফাকেই তাদের দাবি হিসাবে গ্রহণ করে। 69-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার পরেও দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এই মৌলানা ভাসানী। 16 ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল গর্ব করে শুরু করলেন তরুণ নেতারা। পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এ অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হয়ে যাবে। এ বক্তব্য দূতাবাস থেকে দেওয়া হয় 23/3/1972 তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সর্ব জায়গায়, সর্বস্তরে। 1972 সালে 26 ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করেন। বলেন, চাকরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। 11 মার্চ দৈনিক বাংলার এক খবর বের হয় সিগারেট পারমিট নিয়ে। বাংলাদেশ টোবাকো কোম্পানির 25 জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ 3000 সুপারিশ প্রাপ্ত পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সে সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। 6 জুন চোরাচালানের স্বর্গ থেকে সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেপ্তারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে নেমে আসে চরম নৈরাজ্য। সরকারের পারমিটবাজি নীতির সূচনা হয়। সুতরাং সুতার পারমিট যে পাচ্ছে তার তাত নেই। কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের ওপর। পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মা মেয়ে একখানি কাপড় পরে গোসল করে পালা বদলিয়ে পড়ছে। এ সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যে শাড়িতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হলো। আসে বিস্তর রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে 1974 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্র সমূহে।
অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্য সামগ্রী, রিলিফের ওষুধপত্র এবং কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্র ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ঠাঁই নেই। কোটি কোটি লোকের হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। 3 আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামে গঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফা নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতায় প্রতিবাদ করেন। দুর্নীতির অভিযোগ করেন। 10ই আগস্ট ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয়। 13 তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় সারা দেশের মানুষ কচু ঘেঁচু খেয়ে জীবন ধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে, তাদের গ্রেপ্তার করছে। জনাব খান 11 আগস্ট সকালে বিবৃতি দেন যে দুনিয়ার এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এ সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে 135টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। 12 আগস্ট যাত্রাবাড়ি রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন 3 দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি। 16 আগস্ট আইসিআরপি সদস্য মিস্টার এলভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। যে সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি মারা যায় একদা কোষে ধরত লাঙ্গল। মাঠে ভরে তুলত সবুজ শস্যের সমারোহ। তারা ভিক্ষার জন্য শহরে মানুষের কাছে হাত পাতে, ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করছিল। সে কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে। মাছ ধরার জাল পরে লজ্জা থাকার চেষ্টা করছে গ্রামের কোনো বধূ। আশায় সন্তান কুলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালাই হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন। সে সময়ের 22 সেপ্টেম্বর বাইতুল মোকাররমে 2 শতাধিক উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্ন বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসক কুলের হৃদয়। আর সেই সময়েই শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23 সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3 থেকে 4 দিন ধরে না খেয়ে আছে। চালের শের 7 টাকা। তার কদিন পরেই 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন তখন পর্যাপ্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত, তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8 অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম উদাসীন্য কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কি রকম জড়পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামে সেই একাত্মতা, ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা,
পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটিকতক লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে ধুয়ে গেছে সব। দেশের নেত্রীদের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন। 8 অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মন দরে লবণ কিনে থাকে। সরকারিভাবে মজুতদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্ধারিত করা হয়েছে। তিনি আরো বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশ এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। 13 অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্র জানা যায়, প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন করা হচ্ছে। 27 অক্টোবর খবর আসে, জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করছে। 25 অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয়, ট্রাক বোঝাই ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরে চালের সের 8 টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এ সময় 25 অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানে দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরা কারবারিদের গুলি করে হত্যা করার বিধান পাশ করা হয়, কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরও কোন্দল দানা বেঁধে উঠতে শুরু করে। সেই ক্রান্তি লগ্নে 26 অক্টোবর 74 স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিল না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতিতে ধ্বংসের পথে চলে যায়। তাজউদ্দিন আহমেদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।